হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ডারি সেল, তার এলিমেন্টারি আইডিয়া এবং সেখান থেকে কী ধরনের কোশ্চেন হয় সেগুলো জানবো। এবং ওয়েস্টার্ন ব্রিজ আমাদের আছে, তার প্রিন্সিপাল এবং যে অ্যাপ্লিকেশানগুলো হয় সেগুলো সম্বন্ধে আজকে এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে শিখে যাব, যত ধরনের কোশ্চেন আসতে পারে। দেখো, প্রাইমারি সেল অলরেডি আমি তোমাদের বলেছি, ব্যাটারি বলেছি। এখন সেকেন্ডারি সেলটা জানলে আমরা অলমোস্ট ব্যাটারি সম্বন্ধে, সেল সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পারবো। দেখো, সেকেন্ডারি সেলটা কিন্তু রিচার্জেবল, মানে তুমি এটাকে বারবার ইউজ করতে পারবে, ইন আওয়ার ডেইলি লাইফ। আমরা সাধারণত সেকেন্ডারি সেলটাই বর্তমান সময়ে ব্যবহার করছি প্রচুর পরিমাণে। ফর এক্সাম্পল, তুমি এখানে দেখো, এখানে লেখা আছে ইন দ্য সেকেন্ডারি সেল দ্য রিয়াকশন ক্যান বি রিভার্সড। ভালো করে এই পয়েন্টগুলোকে, আমি যে পয়েন্টগুলোকে মার্ক করব সেগুলোকে একটু খেয়াল করবে। প্রত্যেকটার পেছনে একটা করে রিজন আছে, ধৈর্য ধরে শিখতে হবে, তবেই গেইন করা যাবে লাইফে। দ্য রিয়াকশন ক্যান বি রিভার্স বাই এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জি সোর্স। আমরা বাইরে থেকে ভোল্টেজ দেব, কারেন্ট দেব, তবে তো কেমিক্যাল রিয়াকশনটা হবে। ফর এক্সাম্পল, তুমি ইনভার্টারটাকে তোমার মাথাতে সেট করো এবং চলতে থাকো। তুমি বাইরে থেকে এক্সটার্নাল এনার্জি দিচ্ছ, যার জন্য ওখানে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। কেমিক্যাল রিয়াকশনের পর কারেন্ট প্রডিউসড হচ্ছে এবং সেগুলো স্টোর থাকছে। তারপরে যখন তোমার প্রয়োজন পড়ছে, তুমি সেগুলোকে তোমার অ্যাকর্ডিং ইউজ করতে পারছো, তাই তো? ওই কারণে দেখো এখানে রয়েছে দ্য রিয়াকশন ক্যান বি রিভার্স বাই এক্সটার্নাল ইলেকট্রিক এনার্জি source. Therefore, this cell can be recharged by passing electric current and used again and again. Again and again, তুমি কিন্তু বহুবার কিন্তু তুমি ইউজ করতে পারবে again and again, কারণ এটা চার্জেবল, তাই তো? দিস আর অলসো কল্ড স্টোরেজ সেল, কারণ ওখানে কারেন্টটা স্টোর থাকছে, তারপরে তুমি তোমার প্রয়োজন মতো তো ইউজ করছো, তাই না? স্টোরেজ সেল। এখান থেকে যদি আমি এক্সাম্পল জানতে চাই, প্রাইমারি সেলের এক্সাম্পল কি হবে? লেড স্টোরেজ ব্যাটারি, নিকেল ক্যাডমিয়াম স্টোরেজ সেল, ফুয়েল সেল এবং লিথিয়াম আয়ন ব্যাটারি। এই সেলগুলো মূলত সেকেন্ডারি সেলের মধ্যে পড়ে এবং আমরা দৈনন্দিন জীবনে এই সমস্ত সেলগুলোই ইউজ করে থাকি। দেখো, আমি ইন ডিটেলসে কিছু কোশ্চেন নিয়েছি যেগুলো থেকে তোমার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেনটা তুমি একটু খেয়াল করো, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং সেল ইজ ইউজড ইন হিয়ারিং এইডস। দেখবে যারা কানে কম শোনে তাদের কানে এক ধরনের মেশিন লাগানো থাকে। বলেছে ওই মেশিনে আমরা কি ধরনের সেল ইউজ করি? মার্কারি সেল, ড্রাই সেল, ফুয়েল সেল নাকি লিথিয়াম আয়ন ব্যাটারি? এটাকে মাথায় রাখবে। আমরা যে কানে যে এইটটা ব্যবহার করি, যে মেশিনটা ব্যবহার করি, সেটা কিন্তু খুবই ক্ষুদ্র হয় এবং সেই ক্ষুদ্র সেল হিসাবে আমরা কিন্তু মার্কারি সেলকে ইউজ করে থাকি। সেই মার্কারি সেলকে কিন্তু আবার বাটন সেলও বলা হয়, মাথায় রাখবে। সেকেন্ড কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সেল ইউজ ইন ইনভার্টার অ্যান্ড অটোমোবাইল। ইনভার্টার অ্যান্ড অটোমোবাইল মানে আমাদের যে যানবাহনগুলো আছে, কার, আমরা যেগুলো কারে ব্যবহার করি, যে সমস্ত ব্যাটারিগুলো, এটা সবাই জানো, প্রত্যেকে অবগত। লেড স্টোরেজ ব্যাটারি। খেয়াল করো, প্রত্যেকে অ্যান্সারগুলো মাথায় রাখো যে তোমার অ্যান্সারের সঙ্গে আমার অ্যান্সারগুলো ঠিক হচ্ছে নাকি। হুইচ অফ দ্য ফলোয়িং সেল ইউজ ইন অ্যাপোলো স্পেস প্রোগ্রাম। এটা বহু বছর আগে, এটা একটা নাসা থেকে স্পেস প্রোগ্রাম করা হয়েছিল, তখন এক ধরনের সেল ইউজ করা হয়েছিল যেগুলো মানে প্রচণ্ড অ্যাক্টিভ সেল বলতে পারো। এফিসিয়েন্সি যে সেলগুলোর খুবই বেশি, মানে মারাত্মক পরিমাণ এফিসিয়েন্সি। লেড স্টোরেজ, ড্রাই সেল, লিথিয়াম, এগুলো তো খুবই অল্প পরিমাণে এফিসিয়েন্সি এগুলো থাকে। ফুয়েল সেল, নাম শুনেই বোঝা যাচ্ছে ফুয়েল সেল, এটা সাধারণত এখন ইউজ হয় না, কারণ এই ফুয়েল সেলের জন্য যে রিসোর্সেসগুলো দরকার হয় সেগুলো কিন্তু খুব কম পরিমাণে পাওয়া যায় এবং এটি কস্টলি অলসো, ওই জন্য ফুয়েল সেলটা কিন্তু জেনারেলি ব্যবহার করা হয় না। আর হুইচ অফ দ্য ফলোয়িং সেল ডাজ নট হ্যাভ লং লাইফ। আশা করি এটা লং লাইফ শব্দ থেকে বুঝতে পারছো। আর এখানে এই খবরগুলো, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে এক্সামে। ডাজ নট বলা আছে, নট হ্যাভ লং লাইফ। পরিষ্কারভাবে আমরা জানি যে ড্রাই সেলগুলো যে থাকে, যেগুলোকে রিচার্জ করা যায় না, সেগুলোর লাইফ পিরিয়ড কিন্তু খুবই কম হয়। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেল ইজ ইউজড ইন মোবাইল ফোন। এটা আমরা প্রত্যেকে ব্যবহার করি মোবাইল ফোন, এবং সেটা আমরা প্রত্যেকে জানি লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। সো নেক্সট ওয়ান ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 6 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেল ইউজ ইন ল্যাপটপ।
ল্যাপটপে আমরা দুই ধরনের সেল ইউজ করি অ্যাকর্ডিং টু ফিচার্স, আমরা বলতে পারি লিথিয়াম আয়ন ব্যাটারি আবার নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। অপশন সি, তার মানে এই অপশন সি কিন্তু আমরা ইউজ করে থাকি। তার মানে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং নিকেল ক্যাডমিয়াম সেল দুটোই কিন্তু আমরা ইউজ করে থাকি অ্যাকর্ডিং টু পারফরমেন্স অফ ল্যাপটপ আমরা কিন্তু ইউজ করে থাকি। আশা করি বুঝতে পেরেছো সেকেন্ডারি সেল থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে এবং কোন সেলগুলো থেকে কিভাবে আইডেন্টিফাই করতে হবে যে কোন সেলটা কিভাবে কাজে লাগে। এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু এখান থেকে অ্যারাইজ করে যেতে পারে। চলো একটু দুটোর মধ্যে একটু রিক্যাপ করে নেই যে প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল ব্যাপারটা কি বলতে চেয়েছে। দেখো প্রাইমারি সেল পয়েন্ট আউট করে একবার করে খেয়াল করবে, প্রাইমারি সেল আর ইররিভার্সেবল। তাহলে সেকেন্ডারি সেল কি হবে? ডেফিনেটলি রিভার্সেবল হবে, ডেফিনেটলি রিভার্সেবল হবে। এবং সেকেন্ডারি সেলটা কিন্তু রিভার্সেবল হলে আমাদের প্রাইমারি সেলটা কিন্তু ইররিভার্সেবল হচ্ছে। ইররিভার্সেবল মানে বোঝো, রিভার্সেবল কথার অর্থ হচ্ছে যেটা তুমি একবার ইউজ করতে পারবে, বুঝলে? ইউজ অ্যান্ড থ্রো, সেগুলোকে ইররিভার্সেবল বলা হয়। বোঝা গেল? দেয়ার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইজ ভেরি হাই। প্রাইমারি সেলের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সগুলো হয় সেগুলো খুবই হাই হয়। ইন্টারনাল রেজিস্ট্যান্স সম্বন্ধে আমি বলেছি তোমাদের, আশা করি সেই কনসেপ্ট। অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু সেই তুলনায় সেকেন্ডারি সেলে কম হয়। আবার প্রাইমারি সেলের দাম কিন্তু খুব কম, দে আর চিপার অ্যান্ড দে আর কস্টলি, এটা সাধারণ ব্যাপার। দে ক্যান বি ইজিলি ইউজড। দেখো তুমি প্রাইমারি সেলকে আমরা খুব সহজে ইউজ করতে পারি, কিন্তু তুমি সেকেন্ডারি সেলকে ইউজ করতে গেলে ইনভার্টারকে কিন্তু তুমি যেখানে সেখানে নিয়ে যাই ইউজ করতে পারবে না। কিছু কিছু সেকেন্ডারি সেল আছে যেগুলোকে তুমি ইউজ করতে পারবে না, মানে প্রাইমারি সেলের তুলনায় একটু ডিফিকাল্ট সেকেন্ডারি সেলটাকে ইউজ করা। তারপরে প্রাইমারি সেলে আমরা দেখলাম যে দে হ্যাভ শর্ট লাইফ পিরিয়ড বলতে পারি। দে আর ইন স্মলার সাইজ। তাহলে সেকেন্ডারি সেল কি হবে? লার্জের সাইজ। দে আর ইউজড ইন স্মল ডিভাইস। আমি এর আগের দিন বলেছিলাম তোমাকে টর্চ এবং আদার যে পোর্টেবল অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো এখান থেকে ওখানে নিয়ে যাওয়া যায় সেগুলোতে আমরা প্রাইমারি সেল ইউজ করে থাকি আর ইন জেনারেল। আর সেকেন্ডারি সেল তোমাদের একটু আগে বোঝালাম যে অটোমোবাইল, ইনভার্টার, দেখো এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে ইনভার্টার্স, অটোমোবাইল, এগুলোতে কিন্তু আমরা সেকেন্ডারি সেল ব্যবহার করে থাকি। আর প্রাইমারি সেল সাধারণত ড্রাই সেল দিয়ে তৈরি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, আর সেকেন্ডারি সেল কিন্তু ওয়েট সেল বা মেল্টন সেল, যেগুলো মানে গলিত, যেমন বলে না গলিত পদার্থ, লিকুইড, সেগুলো দিয়ে তৈরি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। দে দে কজ ইন ইররিভার্সিবল কেমিক্যাল রিয়াকশন। এখানে কেমিক্যাল রিয়াকশন থেকে ইলেকট্রিক এনার্জি প্রডিউসড হচ্ছে, কিন্তু এখান থেকে তুমি কারেন্ট গিয়ে আবার কেমিক্যাল রিয়াকশনও করাতে পারবে সেকেন্ডারি সেলে, তাই তো? এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল। বারবার করে একটু দেখে নেবে, তাও আমি কিন্তু বারবার করে প্রত্যেকটা পয়েন্টই আউট করার চেষ্টা করলাম। ওকে, তারপরে দেখো আমরা চলে আসলাম এবার উইস্টন ব্রিজে। উইস্টন ব্রিজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি এটা অ্যাপ্রক্সিমেট জেনে যাও, তারপরে যে পোটেনশিয়াল ব্রিজ আছে, মিটার ব্রিজ আছে, দুটো একদম তোমার কাছে পাতি হয়ে যাবে, মানে খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবং উইস্টন ব্রিজ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো, সব ধরনের কোশ্চেন, কোনো কিছু বাদ থাকবে না। এই ভিডিও যদি তুমি ঠিকঠাকভাবে দেখো, উইস্টন ব্রিজ থেকে সমস্ত ধরনের কোশ্চেন তুমি অ্যাটেন্ড করতে পারবে, আশা রাখছি। উইস্টন ব্রিজ, একজন সায়েন্টিস্ট ছিল যিনি এই ব্রিজটাকে মানে ইনভেন্ট করেছিলেন, যার জন্য কিন্তু ওনার নাম অনুসারে এই ব্রিজটার নাম দেওয়া হয়েছে উইস্টন ব্রিজ। ইন জেনারেল ভালো করে মাথায় রাখবে, এটা থেকে কোশ্চেন আসে। উইস্টন ব্রিজ হ্যাজ 4 আর্মস। কতগুলো আর্মস থাকবে? ইন জেনারেল 4টে আর্মস থাকে, 4টে বাহু থাকে, মাথায় রাখবে। এটা কিন্তু সরাসরি কোশ্চেন তুলে দেয়, সরাসরি দিয়ে দেয়। কয়টা থাকে? 4টে, 5টে, 6টে। তবে ইন জেনারেল যদি 4, 5, 6 থাকে, তুমি 4টাকে কিন্তু চুজ করবে। এটা হচ্ছে বেসিক ফর্মেট। তারপরে 5টার কম্বিনেশনও পাবো আমরা, 6টার কম্বিনেশন, 8টার কম্বিনেশন, অনেক কম্বিনেশন পাবো যেখানে আমরা উইস্টন ব্রিজটাকে লাগাতে পারবো। বাট আমি বেসিক বলছি, বেসিক। উইস্টন ব্রিজে কিন্তু 4টে বাহু থাকে, হুইচ কনসিস্ট অফ 2 নোন রেজিস্ট্যান্স। যেখানে দুটো নোন রেজিস্ট্যান্স থাকবে, যেখানে দুটো জানা রেজিস্ট্যান্স থাকবে। ভালো করে খেয়াল করতে হবে এই পয়েন্টগুলো। আমি যেই পয়েন্টগুলো এখানে বলবো এর ওপরেই কোশ্চেন আছে, আমি তোমাকে দেখাবো। দুটো কিন্তু নোন রেজিস্ট্যান্স থাকবে, ভালো করে খেয়াল করো। 1 ভেরিয়েবল রেজিস্ট্যান্স, এই পয়েন্টগুলো কিন্তু আমাদের বারবার করে চোখের মধ্যে তুলে নিতে হবে। 1 ভেরিয়েবল রেজিস্ট্যান্স অ্যান্ড 1 আননোন রেজিস্ট্যান্স, এই পয়েন্টগুলোকে কিন্তু মাথায় রেখে চলতে হবে। এবং 1 আননোন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তোমার ফিচার অফ উইস্টন ব্রিজ, একটা বেসিক উইস্টন ব্রিজের ফিচার্স। অ্যান্ড দ্য ভ্যালু অফ হুইচ হ্যাজ টু বি ডিটারমাইন্ড। দ্যাট মিনস আননোন যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটার ভ্যালুটাকে কিন্তু আমাকে ডিটারমাইন করতে হবে উইস্টন ব্রিজ থেকে। অ্যান্ড দ্য সার্কিট ইনক্লুডস, নেক্সট পয়েন্ট দেখো ভালো করে খেয়াল করো, অ্যান্ড দ্য সার্কিট
ইনক্লুডস, আরও থাকছে এই সার্কিটে, কি থাকছে, একটা ইএমএফ সোর্স থাকছে। আমি তোমাদের ইএমএফ সোর্স বলেছি, ইলেকট্রোমোটিভ ফোর্স, পোটেনশিয়াল ডিফারেন্স, মানে যে আমরা যে ড্রাই সেলগুলো ইউজ করি, পেন্সিল ব্যাটারি, সেটাই তো একটা ইএমএফ সোর্স, 1.5 ভোল্টেজ ছিল, তাই না? অ্যান্ড একটা গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার তোমাকে বলে দেবে যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে ওই সার্কিটের ভেতর দিয়ে। ওকে, আমরা কিন্তু দুই ধরনের উইস্টার্ন ব্রিজ পাবো, আমি তোমাদের বলবো ডিটেলসে। দেখো, এটা কিন্তু ইন জেনারেল ফিচার্স অফ উইস্টার্ন ব্রিজ, এটা কিন্তু ইন জেনারেল ফিচার। দেখো, এই যে R2, এটা R4, এটা R1, এটা হচ্ছে R3, দেখো চারটে বাহু, আর এই যে এটা গ্যালভানোমিটার, ওকে, এই যে এটা ইএমএফ, এটা গ্যালভানোমিটার ইএমএফ। তাহলে বুঝতে পারলে কি কি ফিচার্স থাকে একটা উইস্টার্ন ব্রিজে, সেই ফিচার্স থেকে কিন্তু সরাসরি কোশ্চিন তুলে দেয়। বোঝা গেল কথাটা? আচ্ছা, দেখো এখানে কি বলেছে, হাউ টু আইডেন্টিফাই উইস্টার্ন ব্রিজ। এটা লিখেছি জাস্ট, ইন দ্য সার্কিট দেয়ার উইল বি 4-5 রেজিস্ট্যান্স, সামটাইম উই ক্যান গেট 6 রেজিস্ট্যান্স অলসো, বাট বেসিক চারটে। বোঝা গেল কথাটা? চলো, প্রিন্সিপাল অফ উইস্টার্ন ব্রিজ, আমাদের জানতে হবে যে কোন প্রিন্সিপালের ওপরে বেসিক্যালি উইস্টার্ন ব্রিজটা কাজ করে। এইখানে মাথায় রেখে চলবে, আমাদের যে উইস্টার্ন ব্রিজ, আমরা যত ধরনের প্রবলেম করব আজকে, সবই কিন্তু ব্যালেন্সড উইস্টার্ন ব্রিজ। একটা ব্যালেন্সড উইস্টার্ন ব্রিজ আছে, একটা জেনারেল উইস্টার্ন ব্রিজ আছে। জেনারেল উইস্টার্ন ব্রিজ থেকে সাধারণত কোশ্চেন দেয় না, আমি সেইভাবে কোনো কোশ্চেন খেয়াল করিনি। ম্যাক্সিমাম কোশ্চেন ইজ কামিং ফ্রম ব্যালেন্স উইস্টার্ন ব্রিজ। এবং ব্যালেন্স উইস্টার্ন ব্রিজটা কি সেই সম্বন্ধে আমাদের জানতে হবে, ক্লিয়ার কনসেপ্ট ধারণা নিতে হবে। দেখো, দ্য উইস্টার্ন ব্রিজ ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ নাল ডিফ্লেকশন, ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডাইরেক্ট বলে দিতে পারে কোন প্রিন্সিপালের উপর বেস করে আমাদের উইস্টার্ন ব্রিজ কাজ করে, বেসিক্যালি প্রিন্সিপাল অফ নাল ডিফ্লেকশন। এই শব্দ শোনার পর তোমার মাথায় এখন নক করবে, স্যার নাল ডিফ্লেকশন, এ তো নতুন ওয়ার্ড শুনছি, নাল ডিফ্লেকশনটা কি সেটাও বলবো। অ্যান্ড দেখো, এখানে সরাসরি বলে দেওয়া আছে, দ্যাট ইজ নাল ডিফ্লেকশন মানে বলছে দ্যাট ইজ দ্য রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল। যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, যে বাহুর যে রেজিস্ট্যান্স, এখানে বাহু বলতে কিন্তু রেজিস্ট্যান্সগুলো বলছে, সেই রেজিস্ট্যান্সগুলোর যদি রেশিও নেই, সেগুলো কিন্তু ইকুয়াল হবে। যদি ইকুয়াল হয়, তবে উইস্টার্ন ব্রিজটা কোন প্রিন্সিপালের উপর কাজ করবে, নাল ডিফ্লেকশন প্রিন্সিপালের উপর কাজ করবে। অ্যান্ড যখন নাল ডিফ্লেকশন প্রিন্সিপালের উপর আমাদের উইস্টার্ন ব্রিজটা কাজ করবে, তখন কিন্তু ওই উইস্টার্ন ব্রিজ দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। কি বললাম আমি, দেয়ার উইল বি নো কারেন্ট ফ্লো। সি এখানে দেখো, নো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নো, দেয়ার উইল বি নো কারেন্ট ফ্লো। সেই সার্কিট দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট ফ্লো করবে না থ্রু দ্য গ্যালভানোমিটার। এই পয়েন্টগুলোকে কিন্তু বারবার পড়তে হবে। কোন প্রিন্সিপাল? নাল ডিফ্লেকশন প্রিন্সিপাল। যদি এই নাল ডিফ্লেকশন প্রিন্সিপালের উপর উইস্টার্ন ব্রিজটা কাজ করে, কি হবে না, গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো রকমের কারেন্ট পাস হবে না। দেয়ার উইল বি কোয়ান্টিটি অফ কারেন্ট উইল বি জিরো। ওকে, এবার নাল ডিফ্লেকশনটা একটু শিখে নিই। হোয়াট ইজ নাল ডিফ্লেকশন? দিস ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট in which zero or null indication determines the magnitude of measured quantity. Such type of instrument is called null deflection type instrument. Zero or null indication ডিটারমাইন মানে কোনো রকম, এই যে গ্যালভানোমিটারটা আছে না, এই গ্যালভানোমিটারটা কখনো এদিকে যাবে, কখনো এদিকে ডিফ্লেকশন শো করবে। যদি কোনো রকম ডিফ্লেকশন শো না করে, জিরো, নাল মানে কি আমরা জিরো জানি, জিরো। যদি কোন রকম ডিফ্লেকশন শো না করে, তার মানে কি কোন ভেতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েস্টার্ন ব্রিজটাকের যে প্রিন্সিপালটা নাল ডিফ্লেকশনের উপর কাজ করতে শুরু করবে বেসিক্যালি। এবং নাল ডিফ্লেকশনের যে বেসিক ফান্ডা, সেটা কি বললাম, যে রেশিও আছে, রেজিস্ট্যান্সের যে রেশিওগুলো, সেগুলো কিন্তু ইকুয়াল। ফর দ্য সেন্স R1 বাই R3 ইকুয়ালস টু R2 বাই R4, R2 বাই R4। বোঝা গেল? এইভাবে এই রিলেশন থেকে ডাইরেক্ট কিন্তু তুমি তারপরে মাল্টিপ্লাই করতে পারো R1 R4, মানে এই ক্রস মাল্টিপ্লিকেশনও করে লিখতে পারো, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এটার প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু এটার সঙ্গে এটার প্রোডাক্ট, মানে তুমি এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। R1 ইন্টু R4 ইজ ইকুয়ালস টু
R2 ইন্টু R3, তুমি কিন্তু এটাও লিখতে পারবে। বোঝা গেল কথাটা? এটাও কিন্তু লিখতে পারবে। পরীক্ষায় কিভাবে কোশ্চেন দেবে আমরা কেউ জানি না, তবে আমাদের প্রত্যেকটা বিষয় জেনে রাখতে হবে। A Western bridge said to be balanced when no current flow through the galvanometer. Very very important. আমি এখনই বললাম যে একটা সার্কিট মানে ওয়েস্টার্ন ব্রিজকে আমি কখন ব্যালেন্সড বলবো, যখন তার ভিতর দিয়ে কোনো রকমের কারেন্ট ফ্লো করবে না, তখনই কিন্তু সেই ওয়েস্টার্ন ব্রিজটা ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ হিসাবে কাজ করতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছো কি বলতে চাইছি। এই প্রিন্সিপাল থেকে কিন্তু প্রচুর কোশ্চেন ক্রিয়েট হবে, প্রচুর কোশ্চেন ক্রিয়েট হবে। আজকের ভিডিওটা একটু লং হবে, প্রচুর কোশ্চেন ক্রিয়েট হবে। চলো এবার কিছু কিছু কোশ্চেন, এটা আমি এত সুন্দর একটা কোশ্চেন পেয়েছি, এবং এই কোশ্চেন থেকে তুমি অনেক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। দেখো কোশ্চেনটা দেখো কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ফলস। মানে তিনটেই স্টেটমেন্টস ট্রু, একটা মাত্র ফলস। সেই ফলস স্টেটমেন্টটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এবার তুমি যদি ফলস স্টেটমেন্টটা আইডেন্টিফাই করতে পারো, তাহলে তিনটে তুমি মানে কারেক্ট স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে পারবে, এবং সেই তিনটে কারেক্ট স্টেটমেন্ট তোমাকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দেবে উডস্টন ব্রিজ সম্বন্ধে। দেখো ফার্স্ট ইনফরমেশনটা দেখো, ইট ইজ ইউজড ভ্যালু অফ আননোন ইন্ডাকটেন্স পড়বে, এর উপরে কিন্তু বেশ করে কোশ্চেন পাবে, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, অ্যান্ড বাই মেকিং সার্টেন চেঞ্জ টু দ্য সার্কিট। তুমি ওয়েস্টার্ন ব্রিজটাকে ইউজ করতে পারবে, কিছু চেঞ্জেস করতে হবে সার্কিটে, কিন্তু তুমি যদি কিছু চেঞ্জেস করো তোমার সার্কিটে, তাহলে তুমি ওয়েস্টার্ন ব্রিজ থেকে কি কি মেজার করতে পারবে, ইন্ডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপাসিটেন্স। ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স দুটোই কিন্তু তুমি মেজার করতে পারবে। দিস ইজ ট্রু স্টেটমেন্ট, দিস ইজ ট্রু স্টেটমেন্ট। তারপরে চলে আসো, দ্য এসেন্সিয়াল কম্পোনেন্ট, তোমাকে প্রথমেই শিখিয়েছিলাম যে কি কি কম্পোনেন্টস দিয়ে আমাদের ওয়েস্টার্ন ব্রিজটা ক্রিয়েট হয়েছে। তুমি বলবে স্যার টু নোন রেজিস্ট্যান্স, একটা পাওয়ার সাপ্লাই যেটাকে ইএমএফ বলছিলাম, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স থাকবে, একটা গ্যালভানোমিটার থাকবে, তার মানে আমাদের কম্পোনেন্টসগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। অপশন বি অলসো ট্রু স্টেটমেন্ট। অপশন সি, ইট ক্যান বি ইউজড along with other system to measure physical parameter like strain, light and temperature. This is also true. এটা কি মেজার করবে, আমি আবারও বলছি, দিস ইজ মেজার সো আমরা ওয়েস্টার্ন ব্রিজে সাহায্যে মেজার করতে পারি স্ট্রেন, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, স্ট্রেন, লাইট অ্যান্ড টেম্পারেচার, এই জিনিসগুলোকে কিন্তু আমরা ঠিকঠাকভাবে মেজার করতে পারবো। তাহলে এখানে কোন অপশনটা ভুল হচ্ছে, দেখো আমি তিনটে অপশনই কিন্তু পরপর সঠিক পেলাম। তাহলে এখানে বলেছে ফুল স্কেল ডিফ্লেকশন, আমরা একটু আগে শিখেছিলাম যে আমাদের যে ওয়েস্টার্ন ব্রিজ রয়েছে সেখানে ফুল স্কেল ডিফ্লেকশন হয় না, সেখানে কি হয় বলতো, নাল ডিফ্লেকশন হয়। সেখানে কি হয় বলতো, নাল ডিফ্লেকশন হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই অপশনটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, মানে ফলস। অ্যাকচুয়ালি ফলস অপশনটাই কিন্তু আমাদের কোশ্চেনে চেয়েছে যে কোন অপশনটা ফলস রয়েছে বা কোন স্টেটমেন্টটা ফলস রয়েছে। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। এইবারে ওয়েস্টার্ন ব্রিজে দেখো আমি কিছু কোশ্চেন নিয়েছি, যেগুলো থেকে তুমি বেসিক আইডিয়াগুলো পেয়ে যাবে যে ওয়েস্টার্ন ব্রিজ থেকে ওয়ান লাইনার হিসেবে কি ধরনের কোশ্চেন আসতে পারে। Western bridge is a AC bridge, is a DC bridge, is a high voltage bridge, is a power dissipation bridge. এটা কিন্তু এক ধরনের ডিসি ব্রিজ। Western bridge is used to measure resistance, খুব কম লো লেভেলের রেজিস্ট্যান্স কিন্তু মেজার করে। অপশন এ 1 ওহম টু ফিউ মেগা ওহম। টেলিফোন কোম্পানিজ মেক্স ইউজ অব ওয়েস্টার্ন ব্রিজ, কেন টেলিফোন কোম্পানিগুলো ওয়েস্টার্ন ব্রিজকে ইউজ করে, শুধুমাত্র লোকেট করার জন্য, যে তাদের যে কেবলগুলো পাঠানো হয়েছে, যে কেবলের মাধ্যমে আমরা যে সার্ভিসটা পাচ্ছি, সেই কেবলের কোনো জায়গাতে যদি কোনো ধরনের ফল্ট ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেটাকে আইডেন্টিফাই করা যায় কিন্তু এই ওয়েস্টার্ন ব্রিজের মাধ্যমে। বোঝা গেল কথাটা। তারপরে চলো নেক্সট, বাই ইউজিং দ্য ভেরিয়েশন অফ ওয়েস্টার্ন ব্রিজ উই ক্যান, আমরা ওয়েস্টার্ন ব্রিজের সাহায্যে
কি কি করতে পারি? দেখো একটু আগেই তোমাদের কিন্তু আমি শিখিয়েছি, তুমি যদি ইন সার্কিটে ওয়েস্টার্ন ব্রিজে একটু কিছু চেঞ্জেস নিয়ে আসো তাহলে কিন্তু তুমি ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স এগুলো কিন্তু মেজার করতে পারবে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে তুমি এখান থেকে একটা জিনিস আরো ক্লিয়ার করো, দেখো তুমি কিন্তু ভোল্টেজ, তুমি কিন্তু কারেন্ট, তুমি কিন্তু পাওয়ার এগুলো মেজার করতে পারবে না। তাহলে পরের কোশ্চেনটা খেয়াল করো, 5 নম্বর কোশ্চেন। ওয়ান অফ দ্য সিম্পল অ্যাপ্লিকেশন অফ ওয়েস্টার্ন ব্রিজেস ভোল্টেজ মেজারমেন্ট। না, আমরা ভোল্টেজ মেজারমেন্ট করতে পারি না, একটু আগে শিখেছি। কারেন্ট মেজারমেন্ট না, করতে পারি না। পাওয়ার মেজারমেন্ট না, করতে পারি না। তাহলে অপশন এলিমিনেশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি? লাইট মেজারমেন্ট করতে পারি। আমরা পড়েছি একটু আগে, লাইট মেজারমেন্ট করতে পারি আমরা ওয়েস্টার্ন ব্রিজের সাহায্যে। 6 নাম্বার কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। ভালো করে খেয়াল করবে, আবার বলেছে নট ট্রু। আবার আমরা অনেক কিছু শিখে যাবো এখান থেকে। নট ট্রু। It is used to measure the electric resistance. It's work on the principle of null deflection. Meter bridge works on the principle of Western bridge. ভালো করে খেয়াল করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা ভালো করে খেয়াল করবে, অপশন সি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছি আমি। অপশন সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মিটার ব্রিজ আমাদের সিলেবাসে আছে। কিন্তু তোমাকে বলছে নট ট্রু, ইট ইজ ইউজ টু মেজার দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি। এটা কখনোই পসিবল নয়। আমরা ওয়েস্টার্ন ব্রিজের সাহায্যে কখনো ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে যাই না। আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে যাই, ওয়েস্টার্ন ব্রিজের সাহায্যে কিন্তু আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স মেজার করতে যাই না। তাহলে দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? দিস ইজ নট কারেক্ট অ্যান্সার, দিস ইজ অলসো নট কারেক্ট অ্যান্সার, দিস ইজ অলসো নট কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন তোমাকে এখানে বলেছে নট ট্রু, কোনটা সত্য নয়। বোঝা গেল কোশ্চেনগুলো? এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনকে আমাদের বুঝে 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 অ্যান্সার করতে হবে, তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা আমরা খুব সহজেই পেয়ে যাবো। আশা করি বুঝতে পেরেছো। এইবারে পাবো আমরা ওয়েস্টার্ন ব্রিজের আসল প্রবলেম, কি ধরনের প্রবলেমগুলো আমাদের আছে এবং কিভাবে সলভ করতে হবে। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করবো এবং তোমরা খুব তাড়াতাড়ি আশা করি বুঝে যাবে প্রত্যেকটা প্রবলেম। দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে এবং এই ডায়াগ্রামে বলে দেওয়া আছে যে 4টে রেজিস্ট্যান্স দেওয়া আছে। বলেছে এ এবং বি এর মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে বলেছে। তাহলে ভালো করে প্রথমে খেয়াল করো, এটা ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ কি নয়। আমি প্রথমটাতে দেখাবো, দেখো একটু ডিফারেন্ট কালার ইউজ করবো আমি। এইটা বাই এইটা, তাই না? আমরা আমরা বলেছিলাম, তাহলে আর বাই আর, আমি একটু কালার চেঞ্জ করবো যাতে করে তোমরা বুঝতে পারো, ইজ ইকুয়ালস টু এই আর এবং এই আর। তাহলে কি হচ্ছে এখানে? আর বাই আর। তুমি এটাকে সিম্পলিফাই করো তো, তুমি যদি এটাকে সিম্পলিফাই করো তাহলে কি হবে? 1 ইকুয়ালস টু 1। তারপরে আমরা এখান থেকে বলতে পারি রেশিওগুলো 1 মানে সমান রেশিও হচ্ছে না। দেখো তো ভালো করে খেয়াল করো, আমরা যদি রেশিও নিতে চাই তাহলে এটাও আর আর বাই আর, এটা হচ্ছে 1:1। তাহলে আমাদের যে রেশিওটা সেটা কি হচ্ছে? ইকুয়াল হচ্ছে। যদি রেশিওটা ইকুয়াল হয় তাহলে এটা কি হবে? ব্যালেন্সড হয়ে যাবে না? ভালো করে খেয়াল করো, এটা কি হবে? ব্যালেন্সড হয়ে যাচ্ছে না? ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ হচ্ছে না? এটা যেহেতু রেশিওটা ইকুয়াল তাহলে কি হয়ে যাচ্ছে? এটা ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ হয়ে যাচ্ছে। যদি এটা ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ হয়ে যায় তাহলে আমাদের এখানে যে গ্যালভানোমিটারটা লাগানো থাকে, ইন গ্যালভানোমিটার দেয়ার অলসো বি সাম রেজিস্ট্যান্স, সেখান দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে? তুমি বলবে না স্যার, এর ভেতর দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না, এর ভেতর দিয়ে কোনো রকম কারেন্ট ফ্লো করবে না। তাহলে আমাদের যে মিডিলের যে রেজিস্ট্যান্স আছে ওটার কিন্তু কোনো অস্তিত্ব নেই, মানে গ্যালভানোমিটারের কোনো অস্তিত্ব নেই। মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে ওর কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র রেশিওগুলোকে দিয়ে আমাদের কাজ করতে হবে। এবার কথা হচ্ছে তুমি কিন্তু এগুলো পেয়ে গেলে, তাই তো? এইবারে এইটাকে আমি সলভ করব কি করে? এই যে রেজিস্ট্যান্সগুলো দেখছো না, আমি দেখো সার্কুলার করছি, এই যে রেজিস্ট্যান্সটা, এইটা, এই দুটো এবং এই দুটো, এরা কিন্তু সিরিজ ফর্মে চলে আসবে। সিরিজ ফর্মে যদি আসে তাহলে এরা ফর্মটা কি হবে দেখো তো, এইভাবে গিয়ে দেখো নতুন যে সার্কিটটা তৈরি করবে, একটু বোঝে নেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তুমি প্রত্যেকটা প্রবলেম আরাম করে করতে পারবে। এখানে তাহলে এখানে আর প্লাস আর করলে কি হয়ে যাবে আমার? এটা এখন কিন্তু 2R হয়ে গেল। আমার কিন্তু পয়েন্ট এখানে এ আছে, আমার এখানে পয়েন্ট এ আছে,
এখানে আমার পয়েন্ট বি আছে, এটা আর এটা আর, তাহলে এখানেও 2r হয়ে যাচ্ছে। এই দুটো আবার কি এখন প্যারালাল ফর্মে আছে না? যদি দুটো প্যারালাল ফর্মে থাকে আমরা কি জানি আর ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু আমরা কি জানি 1/2r হবে প্রথমটা, প্লাস আরেকটা 1/2r হবে, তাই তো? তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, ভালো করে খেয়াল করো তো কি হবে, 2/2r না, 2/2r। তাহলে দেখো এখান থেকে আর আর কেটে যাচ্ছে, আলটিমেটলি এখানে কি পড়ে যাচ্ছে 1/r। this implies us r equivalent is equals to r equivalence is equals to r. Option A is the correct answer. Option A is the correct answer. তাই তো? তারপরে চলো নেক্সট 8 নাম্বার। আবার একইভাবে আমি দেখবো যে এদের যে রেশিওগুলো আছে, আমরা যদি ভালো করে খেয়াল করো, আমরা যদি এইটার রেশিও বা এটা নেই, দেখবে 1:1 আসবে। তারপর এইটার সঙ্গে এটা যদি নেই, তাও দেখবে 1:1 আসবে। আবার আলটিমেটলি তুমি এইটার সঙ্গে এটা নাও, 1:1 আসবে। আবার এটার সঙ্গে এটা নাও, তাও 1:1 আসবে। আবার তুমি যদি ভাবো যে স্যার এটার সঙ্গে এটা নেবো, হ্যাঁ নাও, কোনো অসুবিধা নেই, এটার সঙ্গে এটা নাও 1, আবার এটার সঙ্গে এটা নাও 1, আসছে তো? প্রত্যেক ক্ষেত্রে 1:1 পাচ্ছ। তার মানে এটা প্রমাণিত আমাদের যে কারেন্টটা ফ্লো করবে এইটা এইভাবে গিয়ে এইভাবে চলে আসবে, এর ভেতর দিয়ে এইটা দিয়ে কিচ্ছু হবে না, কোনো রকম কারেন্ট পাস হবে না, এটার ভিতর দিয়ে কোনো রকম কারেন্ট পাস হবে না, এ কিন্তু এইভাবে বেরিয়ে যাবে, এইভাবেই বেরিয়ে যাবে, কারেন্টটা কিন্তু এইভাবে এন্ট্রি নিয়ে এইভাবেই বেরিয়ে যাবে, অন্য কোনো ডাইরেকশনে কিন্তু যাবে না, কারণ এদের রেশিওটা সমান এবং এটা ব্যালেন্সড ওয়েস্টার্ন ব্রিজ হচ্ছে, তাই তো? তাহলে আবার আমি কি করতে পারবো দেখো তো, আবার আমি এখন নতুন করে লিখতে পারি না? দেখো তো, এই যে এই সেলটা এই দুটোকে নিয়ে একটা সিরিজ, আবার এই দুটোকে নিয়ে একটা সিরিজ, ভালো করে খেয়াল করো, এইভাবেই কিন্তু তোমাকে অঙ্কগুলো করতে হবে, এই দুটোকে নিয়ে সিরিজ। তাহলে আমার যে নিউ সিরিজটা আসবে, ভালো করে খেয়াল করো, আমার যে নিউ সিরিজটা আসবে সেটা এরকম আসছে না? ভালো করে খেয়াল করো, এইভাবে আসবে না? ভালো করে খেয়াল করো তো, এরকম তিনটে। তাহলে এই আর হয়ে গেল, এখানে 2r, তারপরে এই আর এই যে এই আরটা এবং এই আরটা, এই দুটো আর মিলে আবার এখানে 2r, আবার এই আরটা এবং এই আরটা, এই দুটো মিলে আবারও 2r, তাই তো? আর এখানে এ আছে, এখানে আমার বি পয়েন্ট আছে। আবার দেখো তো তিনটে এবার কিন্তু দেখো প্যারালাল সিরিজ পেয়ে গেছি, প্যারালাল ফর্মে পেয়ে গেছি। তাহলে আমাদের আর ইকুইভ্যালেন্টটা কি হবে? দেখো খুবই সহজ, আমি এখানে করছি তাই তুমি একবার বুঝে গেলে তুমি মানে কল্পনাও করতে পারছো না কি পরিমাণ সহজ এগুলো। 1/2r ওয়েস্টার্ন ব্রিজ কি পরিমাণ সহজ, 1/2r, আর একটা হচ্ছে 1/2r। তাহলে এটাকে করলে আমি কি পাবো 3/2r। তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ইমপ্লাইজ আর ইকুইভ্যালেন্স পেয়ে যাব 2r/3, 2r/3। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো তারপরে কোশ্চেন দেখো 9 নাম্বার। একই রকম ভাবে আমি এখানেও তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো এই রেশিও আর এইটার রেশিও নাও, দেখবে ক্যাপিটাল আর বাই স্মল আর পেলে, এইটার সঙ্গে এইটার রেশিও নাও ইকুয়াল। তুমি বলবে স্যার আমি এটার সঙ্গে এটা নেবো, কোনো অসুবিধা নেই, এটার সঙ্গে তুমি এটা নাও, দেখবে স্মল আর বাই 2r। আবার এটার সঙ্গে নাও, এটার দেখবে এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে যাচ্ছে। আবার তুমি বলছো না স্যার আমি এটার সঙ্গে এটা নেবো, কোনো অসুবিধা নেই, নাও না, এটার সঙ্গে এটা নাও, এটার সঙ্গে এটা নাও, ইকুয়াল। দেখো ভালো করে খেয়াল করো, আমি তোমাকে ওই জন্য ডিফারেন্ট সিম্বল দিচ্ছি, তুমি বুঝতে পারবে যে এগুলো কেন ইকুয়াল হচ্ছে না। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তুমি রেশিওটা ইকুয়াল পাচ্ছ। তাহলে এই যে মাঝখানের যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু ইউজলেস হয়ে যাবে, বারবার করে বলছি এই জিনিসগুলোই কিন্তু তোমাকে ধরতে হবে ডায়াগ্রাম থেকে, এগুলো কিন্তু ইউজলেস হয়ে যাচ্ছে। তাহলে আমি যে আবার রিকোয়ার্ড যে ডায়াগ্রামটা পাবো সেটা এরকম পাবো না? ভালো করে দেখো তো, আমার যে রিকোয়ার্ড ডায়াগ্রামটা আমি পেলাম সেটা দেখো তো এরকম হবে না? দেখো তো আমি করছি, আমি আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এই বিষয়গুলো তুমি যদি একবার ক্যাচ করে যেতে পারো, দেখো তাহলে 2r + 2r কি হয়ে যাবে এখানে 4r, এই আর হয়ে যাচ্ছে স্মল 2r, তাই তো? তারপরে এখানে 2r, এইখানে 2r, তাহলে এটা আবার 4r হয়ে যাচ্ছে, হয়ে গেল। আবার দেখো এই তিনটে এবার প্যারালাল সিরিজে আছে, এই তিনটে এবার প্যারালাল সিরিজে আছে, তাহলে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নেবো, এটা পি পয়েন্ট, এটা কিউ পয়েন্ট। তাহলে দেখো আমি আবার লিখতে পারি না 1/r ইকুইভ্যালেন্ট, খুবই সহজ। দেখো আবার তুমি পেয়ে যাবে
1/4R প্লাস 1/2R প্লাস 1/4R। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, তাহলে এখানে তুমি কি পেয়ে যাবে বলো তো, 4 ক্যাপিটাল আর স্মল আর, তাহলে এখানে স্মল আর পেয়ে যাবে, এখানে 2 ক্যাপিটাল আর পেয়ে যাবে, এখানে একটা স্মল আর পাবে। এখানে তুমি আলটিমেটলি 2 কমন নিয়ে ক্যাপিটাল স্মল আর প্লাস ক্যাপিটাল আর লিখতে পারবে বাই 4 ক্যাপিটাল আর স্মল আর। এইখানে এইটাকে দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 2 হয়ে যাচ্ছে। আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ, দেখো এখান থেকে 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল আর স্মল আর। এটাকে তুমি এখান থেকে লিখতে পারবে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 2 ক্যাপিটাল আর স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বোঝা গেল? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই সহজ এবং খুব সহজে আমরা এগুলো অবটেন করতে পারি। 10 নাম্বার দেখো, 10 নাম্বার সার্কিটগুলো জোরালো লাগলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কিন্তু ইকুয়াল রেজিস্ট্যান্স পাবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কারণ এটাকে ব্যালেন্সে নিয়ে আসতে হবে, সেটাই ফ্যাক্টর। এবার দেখো আমি এই রেজিস্ট্যান্স নিয়ে এখন কোনো কাজ করবো না, এটা থাক। দেখো প্রথমে এইটার সঙ্গে তুমি রেশিওগুলো নাও, এইটার সাথে এইটার রেশিও নাও, হ্যাঁ ঠিক আছে, এটার সঙ্গে এটার রেশিও নাও, দেখবো 1:1 পাবে। তার মানে এই রেশিওটা আমার ইউজলেস রেশিও। তাহলে দেখো তো আমি আবার এটার সঙ্গে এটা নাও, দেখো প্রত্যেক ক্ষেত্রে 1:1 আসবে, কোনো কিছু যাচাই করার দরকার নেই, সব কিছুতেই r/r আছে মানে ডেফিনেটলি 1:1 আসবে, তাই তো? যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নেই, আমরা সরাসরি চলে যেতে পারি কোশ্চেনে, আমরা সরাসরি লিখে নিতে পারি। আমাদের যে রিকোয়ার্ড সার্কিটটা হবে সেই সার্কিটটা আমি সরাসরি ড্র করছি। এইখান থেকে আমাদের যে ফার্স্ট রেজিস্ট্যান্সটা ছিল সেটা রেখে দিলাম, এই যে। তারপরে আমি ফার্স্ট রেজিস্ট্যান্সটা রেখে দিলাম, তারপরে কিন্তু আমি এই যে আমার যে রেজিস্ট্যান্সগুলো পাবো এখন, যেটা আমি পরের জন্য পেলাম, এইটা কিন্তু এবারে ড্র করতে শুরু করলাম। এইখানে কিন্তু এটা পেয়ে যাব। হলো? ভালো করে খেয়াল করবে। এই দেখো প্রথমে আমার আর ছিল, ভালো কথা, এইটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এখানে আমার আর ছিল, রেখে দিলাম। এই আর এবং এই আর, এই দুটোকে মিলে কি হয়ে গেল, 2r। আবার এই আর এবং এই আর, এই দুটো আরকে মিলে আবার 2r। আবার দেখো এই আর এবং এই আর, এই দুটো আরকে মিলে আবার কি হলো, 2r। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আবারও একটা সিরিজ পাবো। দেখো এইটা, এই 2r, এই 2r এবং এই 2r, এই তিনটে 2rকে যদি আমি নেই প্যারালাল কম্বিনেশনে, তাহলে আমি যে নতুন একটা সার্কিট পাবো, আমি তো আবার একটা নতুন সার্কিট পাবো, তাহলে তো আমি কম্বিনেশন করতে পারবো। আমার যে নতুন সার্কিটটা হবে, ভালো করে খেয়াল করো, আমার নতুন সার্কিটটা যেটা হবে সেটা এদের তিনজনের জন্য একটা নতুন রেজিস্ট্যান্স পাবো। প্রথমে এটার জন্য আর পেলাম, আর এটার জন্য ক্যালকুলেশন করলে আমরা যেটা পেয়ে যাবো 2r/3। ভালো করে ক্যালকুলেশন করবে, দেখবে 2r/3 পাবো, তাই তো? 2r/3। এইবার দেখো আর ইকুইভ্যালেন্স কিন্তু সরাসরি পেয়ে যাবো। এবার কিন্তু এটা সিরিজ কম্বিনেশন আছে, মানে জাস্ট প্লাস করে দেবো, আর প্লাস 2r/3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তুমি কি পেয়ে যাবে, 3r প্লাস 2r ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 5r/3। 5r/3, 5r/3, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রবলেম ডায়াগ্রাম আমাদের দেওয়া থাকবে, আমাদেরকে কিন্তু করতে হবে। 11 নাম্বার দেখো, করতে পারো নাকি দেখো, ভালো করে নিজে থেকে চেষ্টা করো, নিজে থেকে চেষ্টা করো। দেখো এক্ষেত্রে আমি আবারও একটা কথা বলবো, এই দেখো এই রেজিস্ট্যান্সটা নিয়ে আমরা কোনো কাজ করব না, এ একাই সিঙ্গেল পড়ে আছে। এই দেখো এর সঙ্গে এর রেশিও ইকুয়াল, এইটার সঙ্গে এইটার রেশিও ইকুয়াল। এবার আমি তো তারপরে এইটার সঙ্গে এইটার, এখানে তো আরেকটা রেশিও মানে রেজিস্ট্যান্স থাকা দরকার ছিল, এখানে তো একটা রেজিস্ট্যান্স নেই, তাহলে আমি এটার সঙ্গে কারো কম্পেয়ার করতে পারছি না। তাহলে আমি কিন্তু ওই কারণে নিচেরটাকে কিন্তু সিঙ্গলি রেখে দিলাম, ওকে কিন্তু নিয়ে আমি আর কোনো কাজ করলাম না, এ থাক, এ যেটা আছে সেরকম থাক। তাহলে এইটা, এই রেশিও এর সাথে এর রেশিও ইকুয়াল, আবার এর সাথে এর রেশিও যেটা ইকুয়াল, তার মানে কি এই রেজিস্ট্যান্সটা ইউজলেস, এই রেজিস্ট্যান্সটা ইউজলেস। তাহলে আমরা দেখো তো এখান থেকে ড্র করতে পারবো না একটা নতুন সার্কিট, ভালো করে খেয়াল করো তো, আমি একটা নতুন সার্কিট ড্র করতে পারছি না। তাহলে দেখো তো এখান থেকে ড্র করতে পারছি তো,
প্রথমে এই আরটা এবং এই আরটা, এই দুটো আরের জন্য কি হবে 2r। তারপরে এই আর এবং এই আরটা, এই দুটো আরের জন্য আবারও 2r। আর নিচেরটা কি হবে শুধুমাত্র আর, ও তো সিঙ্গলি পড়ে আছে তাই না, সিঙ্গলি পড়ে আছে, তাহলে এ বি। দেখো তো ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স বের করতে পারবে না, 1/r ইকুইভ্যালেন্স, 1/r ইকুইভ্যালেন্স, তাহলে 1/2r প্লাস 1/2r প্লাস 1/r। ক্যালকুলেশন করো, ঝটাঝট ক্যালকুলেশন করে ফেলো। এখানে কি হবে 2r হবে, তাহলে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 2, তাই তো? তাহলে এখান থেকে আমি যেটা ক্যালকুলেশন করে পেলাম 4/2r। সিম্পলিফাই করো 2, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি না, দেখো তো 1/r ইকুইভ্যালেন্ট, 1/r ইকুইভ্যালেন্স ইজ ইকুয়ালস টু 2/r। এখান থেকে ইমপ্লাইজ করে যাবে আমার r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু r/2। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 12 নাম্বার, আমি সমস্ত ধরনের কোশ্চেনগুলো তুলেছি যাতে করে কোনো রকমের অসুবিধা না হয় এক্সামে, টাইম বেশি লাগলে লাগুক। এফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। এবার দেখো যে সার্কিটটা তুমি খেয়াল করো, এই সার্কিটের এখানে একটা রেজিস্ট্যান্স তুমি পাচ্ছ, এখানে একটা রেজিস্ট্যান্স, দেখো রেশিওগুলো নাও, তাহলে কি হবে 10/5। আবার এখানকার একটা রেজিস্ট্যান্স পাচ্ছ 6, এখানে একটা রেজিস্ট্যান্স পাচ্ছ 3, তাহলে এটাকে সিম্পলিফাই করে দেখো তো, এইটা কি হচ্ছে 2, এটাকে এটা দিয়ে কাটো 2, তাহলে কি আসছে দেখো তো 2:2, তার মানে আলটিমেটলি কি 1:1, 1:1। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা ওয়েস্টার্ন ব্রিজ, মানে ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ, তাই তো? ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ, দিস ইজ ব্যালেন্স ওয়েস্টার্ন ব্রিজ, কারণ রেশিওগুলো কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। এবার যদি রেশিওগুলো ইকুয়াল হয়ে যায়, আমার এখানে কি ভোল্টেজ দেওয়া আছে আমার এগুলো দেখে দরকার নেই, আমার এই ভোল্টেজ দেখে দরকার নেই, তো আমার রেজিস্ট্যান্স নিয়ে কাজ, আমার রেজিস্ট্যান্স নিয়ে কাজ। তাহলে আমি দেখো তো এটা সরাসরি এভাবে লিখতে পারি না, আমি একটা সিঙ্গেল ডিভাইসে কনভার্ট করে নিতে পারি না? ভালো করে খেয়াল করো তো, আমি একটা সিঙ্গেল ডিভাইসে কনভার্ট করে নিলাম, দেখো তো এইটা হলো। তাহলে এখানে কি পেয়ে যাবো আমি 16 ওহম, এখানে কি পেয়ে যাবো 8 ওহম, তাই তো 8 ওহম পেয়ে যাবো। ভালো করে খেয়াল করো, তাহলে এইটা আমার এ, এইটা আমার বি। তাহলে দেখো তো এখন সরাসরি তুমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে পারছো না? ডেফিনেটলি তুমি পারছো। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট কি হবে 1/16 প্লাস 1/8। তুমি যদি এটাকে সিম্পলিফাই করো কি পাবে, ভালো করে খেয়াল করো তো 3/16। তাহলে ইমপ্লাইজ করে যাবে তোমার r ইকুইভ্যালেন্স ইজ ইকুয়ালস টু 16/3 ওহম। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 13 নাম্বার দেখো, এইটা কিন্তু একটু আলাদা, ভালো করে খেয়াল করবে। একটু আলাদা ইন দ্য সেন্স, তোমাকে বলেছে এ আর বি এর মধ্যে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো। এবার তুমি রেশিও খুঁজে পাচ্ছ না, স্যার রেশিও কিভাবে করবো? তার জন্য দেখো আমি একটু এখানে বলতে চাইবো, তুমি প্রথমে এটাকে ওয়েস্টার্ন ব্রিজের মতো করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিভাবে করবে দেখো, তুমি প্রথমে এ নাম দাও, কারণ তোমার দুটো এন্ড পয়েন্ট আছে, এখানে একটা নাম দাও বি, দুটো এন্ড পয়েন্ট, এখানে একটা এন্ড পয়েন্ট, এখানে একটা এন্ড পয়েন্ট, দুটো টার্মিনাল পয়েন্ট এ আর বি। ভালো কথা, এবার আমি নাম দিয়ে দিচ্ছি, র্যান্ডামলি আমি নাম দিয়ে দিচ্ছি, এ বি দেওয়া আছে অলরেডি, আমি এখানে সি নাম দিলাম, এইটাকে আমি ডি নাম দিচ্ছি, এটাকে আমি নাম দিচ্ছি ডি। ওকে, নাম দিলাম, তাহলে আমাকে সিডি আরো দুটো পয়েন্ট আসছে। এবার তোমার যে কোনো দিকে তুমি ইচ্ছা মতো তুমি সিডি পয়েন্ট নিয়ে নাও, আমি এখানে সি পয়েন্টটা নিলাম, এখানে আমি ডি পয়েন্ট নিলাম, তুমি উপরে নিচে নিতে পারো, সেটা তোমার ব্যাপার, দেখবে একই রকম তুমি ডায়াগ্রামটা পাবে। এটা সি পয়েন্ট নিলাম, এটা আমি ডি পয়েন্ট নিলাম। তাহলে দেখো তো আমার এ এবং সি এর মধ্যে এইটা ধরো এ, এই টার্মিনালটা এ, তো এই টার্মিনালটা বি, মানে এটাকে আমি এখানে নিলাম আর কি, এ বি। ঠিক আছে, এটাকে এখানে লিখে দাও, তাহলে কনফিউশনটা আসবে না। ওকে, এইটাকে আমি এখানে লিখছি তাহলে বোঝার সুবিধার্থে, আর এটাকে কেটে এখানে লিখছি যাতে বোঝা যায়। আচ্ছা, এ এবং সি এর মধ্যে আমি যদি ড্র করতে চাই তাহলে এরকম ড্র হবে না, ভালো করে খেয়াল করো তো, এ এবং সি, এটাতে কত আছে 40 ওহম, ভালো করে খেয়াল করো। আচ্ছা ভালো কথা, এ এবং ডি ভালো করে খেয়াল করো, এই যে এ ডি, ভালো করে খেয়াল করো, এই যে এ ডি এই সাইড থেকে গিয়ে এরকম ভাবে গিয়ে এই যে 20 ওহম ব্যাপারটা আসবে। তাহলে এ থেকে ডি তে চলে আসো, এ থেকে ডি, এটা কি হবে 20 ওহম। ভালো কথা, আচ্ছা এ থেকে ডি কমপ্লিট হলো। এবার বি থেকে ডি কত আছে দেখো তো, বি থেকে ডি এর ভেতরে মেজারটা কত আছে
ভালো করে খেয়াল করো, বি থেকে ডি এর ভিতরে যে মেজারটা আছে সেটা হচ্ছে 50 ওহম, 50 ওহম। আচ্ছা, সি থেকে ডি এর মধ্যে 70, সি থেকে ডি এর মধ্যে 70, ভালো কথা। কিন্তু বি থেকে সি ভালো করে খেয়াল করতো, বি থেকে সি, এই দেখো বি থেকে সি, আমার পেনটা খেয়াল করতে পারছো, আমার পেনটা এই যে বি থেকে সি, তাহলে এটার মধ্যে যেটা আছে, এর মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার 100 ওহম, বোঝা গেল। আর সি থেকে ডি এর মধ্যে ভালো করে খেয়াল করো, সি থেকে ডি এর মধ্যে 70 ওহম। দেখো আমি উইস্টার্ন ব্রিজের মতো সাজিয়ে নিলাম, ঠিক আছে। উইস্টার্ন ব্রিজের মতো সাজিয়ে নেওয়ার পর এবার আমি দেখবো যে রেশিও ইকুয়াল কিনা, রেশিওটা ইকুয়াল কিনা সেটা কিন্তু এবার আমি খেয়াল করব। দেখো এইটা 40, এইটা 20, তাহলে আমরা এখানে লিখছি দেখো 40/20 এক সাইডে, আর এখানে 100, এখানে 50, তাহলে আমরা লিখতে পারি না, দেখো তো 100/50, ভালো করে খেয়াল করো তো, দেখো তো সিম্পলিফাই করো, 2, এখানে কত হবে 2, তার মানে কি এখানে লিখতে পারি না আমি 2:2, দিস ইজ ইমপ্লাইজ করছে কি 1:1, দেখো তার মানে রেশিও ইকুয়াল, ব্যালেন্সড হয়ে যাচ্ছে। ব্যালেন্সড হয়ে গেলে কি হবে, আমরা লিখতে পারবো কি এই যে ভেতরের রেজিস্ট্যান্সটা, এটার কোনো ভ্যালু নেই, এর ভেতর দিয়ে কোনো রকম কারেন্ট পাস করবে না। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো আমাদের যে রিকোয়ার্ড যে মানে সেলটা হবে সেটা আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো রিকোয়ার্ড সেলটা আমরা আবার ড্র করে নেব, রিকোয়ার্ড সেলটা আমরা আবার ড্র করে নিচ্ছি। রিকোয়ার্ড সেল কত হবে 140 ওহম, এখানে কত হবে 70 ওহম, এইটা আমার কি এ পয়েন্ট, এইটা আমার বি পয়েন্ট, এইটা আমার বি পয়েন্ট। তাহলে দেখো তো এখন তুমি সরাসরি বের করতে পারবে না আর ইকুইভ্যালেন্ট, ডেফিনেটলি আর ইকুইভ্যালেন্ট 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কি হবে 1/140 প্লাস 1/70, সিম্পলিফাই করলে কি পেয়ে যাবে, ভালো করে খেয়াল করো তো, 3/140, this is implies R equivalent is equals to 140/3, 140/3, option A is the correct answer। আজকে সিরিজের লাস্ট কোশ্চেন এবং সমস্ত টাইপের কোশ্চেন আমি করে দেওয়ার চেষ্টা করলাম। দেখো এবার বলেছে তুমি এখানে একটা আননোন রেজিস্ট্যান্স খেয়াল করতে পারছো, এই আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে, কিন্তু তার আগে ভালো করে খেয়াল করে দেখো এই কোশ্চেনে তোমার বলে দেওয়া আছে গ্যালভানোমিটার ইজ 0, মানে ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইজ 0, এই যে ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইজ 0, ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইজ 0, যদি ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার ইজ 0 হয় তাহলে ইট ইজ ব্যালেন্সড, তার মানে আমরা কি লিখতে পারবো, এই রেশিও এটা বাই এইটা ইজ ইকুয়ালস টু এইটা বাই এইটা, তাই তো আমরা লিখতে পারি, যেহেতু এটা ব্যালেন্সড তাহলে আমরা লিখতে পারি না সরাসরি 2/3 ইজ ইকুয়ালস টু 4/r, সিম্পলিফাই করো, এই 2 দিয়ে এই 4 কে কেটে দাও, তাহলে 2, এটাকে ইমপ্লাইজ করে যাবে r ইজ ইকুয়ালস টু 6 ওহম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো উইস্টন ব্রিজটা, এবং এখান থেকে যত ধরনের কোশ্চিন হয় বা যে ধরনের ডায়াগ্রামগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। এটাকে যদি মানে বারবার করে দেখো এবং এটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, আমি আশা করি পোটেনশিয়াল ব্রিজ আছে আর একটা মিটার ব্রিজ আছে, খুব সহজেই বুঝতে পারবে। আর পরবর্তী ভিডিও আসবে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকে আমাদের নতুন বছরের প্রথম দিন, তো সকলকে আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার টু ইউ অল। আশা করি এই 2022-তে আমাদের সকলের যে কাঙ্ক্ষিত যে ইচ্ছে সেটা পূরণ হবে এবং সকলে সবার ইচ্ছে মতো চাকরি পাবে, এই আশা রাখছি। ভগবান যেন সবার ইচ্ছে পূরণ করে। তো সবাই ভালো থাকবে, নিজের যত্ন নেবে, ফ্যামিলির যত্ন নেবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গড ব্লেস ইউ।